এই মীনাক্ষীরা সব ডেড বডি আটকে ছিল বলে, পোস্টমর্টম সেকেন্ড টাইম হোক বলে চেয়েছিল বলে তাদেরকে কী করেছিল? তো কোথায় বিজেপি দল অ্যাসেম্বলির মধ্যে, অ্যাসেম্বলির বাইরে, রাস্তাঘাটে কোথায় লড়াই করছে? এইসব যে ইস্যুগুলো বলছে, অবহেলা বললে, অন্যান্য কাণ্ড বললে, দুর্নীতি বললে, লড়ছে না, আমরাই লড়ছি। আমরা বলেছিলাম, প্রথম কথা বলেছিলাম, যত মিথ্যা মামলা আছে, রাজনৈতিক বন্দী আছে, তার বিনা বিচারে আটক আছে, তাদেরকে মুক্ত করব। যত চুরি জোচ্চুরি হয়েছে, মোদি যাই বলুক শাস্তি দেবে না, নিজের দলে নেবে, আমরা আমাদের দলে নেব না। সব অপরাধীদের আমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। প্রথমত রাজনীতিতে ঝগড়া নয়, এটাই 15 বছর এটা উপকার হয়েছে যে মমতা ব্যানার্জি এটা বুঝিয়ে দিয়েছে, এটা কলতলার ঝগড়া। আমি ছাত্র অবস্থার পর থেকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান কোনো ক্লাবেরই খেলা দেখতে চাই না। আচ্ছা, একটা জিনিস জানতে চাই যে সিঙ্গুর এবং নন্দীগ্রাম এখনও তো আপনারা আত্মবিশ্লেষণ করেন, এই জায়গায় আত্মবিশ্লেষণ করে কি পেয়েছেন যে এই জায়গাটা আপনারা কেন মার খেলেন? নেপাল বাংলাদেশে যদি যুব সমাজ আজকে পুরো একটা সরকারকে যদি তলিয়ে দিতে পারে, তাহলে আপনারা কেন মানে সেই বামপন্থী দলগুলো তো আজকে তো মানে মানে এত দুর্নীতি। এটা খুব ভালো বলেছো, এটা সাধারণ মানে এরকম করে বলা হয়, তার মধ্যে কোনো কোনো আমি কিছু এরকম খাটো করে দেখছি না, এটাই স্বাভাবিক। তো অনেকে তো এরকম বলে যে চীনে কমিউনিস্ট পার্টি এরকম করে দিল, বিপ্লব করে দিল। হ্যাঁ, চীনকে আজকে আমেরিকার সঙ্গে টক্কর নিতে পারছে, ভারত থেকে পেছিয়ে ছিল, আজকে কত যোজন দূরে এগিয়ে গেল, তাহলে আপনারা কেন করতে পারলেন না, এরকম বলে। কেউ কেউ বলে 34 বছর আপনার বামফ্রন্ট সরকার ছিল, তাও আপনারা চীনের মতো পশ্চিমবঙ্গে বানিয়ে দিলেন না কেন? প্রথমত বুঝতে হবে, এগুলো এভাবে বাংলাদেশে যা ঘটলো, নেপালে যা ঘটলো, শ্রীলঙ্কায় যা ঘটলো, তা অটোমেটিক্যালি কপি হয় না, জেরক্স নেই। নেপালে যা হয়েছে আর শ্রীলঙ্কায় যা হয়েছে দুটো এক নয়। এক নয়। নেপালে যা হয়েছে আর বাংলাদেশে যা হয়েছে তা এক নয়। তাহলে বাংলাদেশে, নেপালে, শ্রীলঙ্কায় যা হয়েছে আর ভারতে যা হবে তা এক কী করে হবে? প্রত্যেকটা দেশের কিছু বাস্তব পরিস্থিতি আছে এক। আর আমাদের দেশের একটা শিয়ার সাইজ, এটা নেপালে আমাদের একটা প্রদেশের মতো। দুই, এখানকার শাসক শ্রেণী, শাসক দল এবং অ্যাপারেটাস অনেক বেশি সংগঠিত। আর্ম ফোর্স, পুলিশ ফোর্স, ঠিক আছে, হওয়া উচিত। বলা হয় দেশের নিরাপত্তার জন্য, কিন্তু আদতে শাসকদের নিরাপত্তার জন্য তারা মোতায়েন থাকে। আমাদের রাজ্যের পুলিশ ধর্ষণ রক্ষার জন্য, দুর্নীতি রোধ করার জন্য, চুরি জচ্চুরি ঠেকানোর জন্য, ডাকাতি ঠেকানোর জন্য, বালি পাচার, কয়লা পাচার রোধ করার জন্য কতটা সক্রিয়, আর কতটা পিসি ভাইপোকে রক্ষা করার জন্য সক্রিয়। পিসি ভাইপো যে কোনো জেলায় গেলে, যে কোনো প্রোগ্রাম করলে তখন তুমি দেখতে পাবে পুলিশের মোতায়েন দেখে। আর তুমি থানায় যদি একটা ধর্ষণের কেস দিতে চাও 24 ঘন্টা লাগবে, এখন নেই, ডায়েরি লেখার লোক নেই, আপনি লিখে দিন, জমা দিয়ে যান, স্ট্যাম্প কালকে হবে, পুলিশ যাবে পরে। মার্ডার হলেও পুলিশ থানা থেকে যাওয়ার মতো লোক নেই। মুর্শিদাবাদে, শামশেরগঞ্জে দাঙ্গা হয়েছে, 5 ঘন্টা কোনো পুলিশের দেখা নেই। আর মমতা বা অভিষেক যদি কোথাও যায়, তার 5 দিন আগে থেকে পুলিশের 4টে থানার, 4টে জেলার পুলিশ অফিসারদের দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে। তা এটা কাদের জন্য আছে? তাও বাংলাদেশে, নেপালে এবং শ্রীলঙ্কায় এই পুলিশগুলো প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেনি, সরকারকে রক্ষা করতে পারেনি। তাহলে আমাদের যে দুর্বলতা হচ্ছে যে এই যে প্রজন্ম, তাকে মোটামুটি নেশা হোক, লোভ হোক, প্রলোভন হোক, গাঁজা হোক, মদ হোক, আজকে না কালকে তো অযোগ্য হোক, যতই হোক চাকরি দিয়ে দেবো, টাকা দিলে দেবো, কম টাকা দিলে হয়ে যাবে, এরকম একটা ফাঁদে বাইরে সিন্ডিকেট রাজ। যে আমি বলছি গরু পাচার, তো যে দুবাইতে বসে গরু পাচার করছে, বা ব্যাংককে বসে করছে, বা কলকাতায় বসে করছে, বা আহমেদাবাদে বসে করছে, বা গাজিয়াবাদে বসে করছে, তার সে তো একটা নেটওয়ার্ক তৈরি করেছে। যে প্রমোটার ইলিগাল, সিন্ডিকেট রাজ, যে বালি খাদান থেকে হচ্ছে, সবার ভাগ আছে, একটা সবার একটা নেটওয়ার্ক আছে। এই এটাকে বলে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স, একটা ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স আছে। তাহলে কারাপশনটাকে সাস্টেইন করার জন্য এরা হেরোইন কারবারিরা করে, নেশা গাঁজা যেখানে যায়, যে রুট ধরে যায়, সেখানে গাঁজারি দিয়ে ভরে দেয়, হেরোইন খোঁজে ভরে দেয়। তার স্বার্থ হয় যে হেরোইন চলুক। তুমি হেরোইনের বিরুদ্ধে বললে সে মনে করবে আমার তো খোরাক বন্ধ হয়ে যাবে, খোরাকই বন্ধ হয়ে যাবে। তাহলে এই নেটওয়ার্কটা খুব সাকসেসফুলি তৈরি করে, আর সেই নেটওয়ার্কটা ভাঙতে হয়। সেই নেটওয়ার্কটা ভাঙতে হলে তোমাকে দুটো জিনিস লাগে। একটা নেটওয়ার্ক লাগে, যেটা ওদের কাছে আছে, ইলেকট্রাল বন্ড, দুর্নীতির টাকা, কোটি কোটি টাকা খরচা করে করছে, দেশি বিদেশি কোম্পানিকে লাগিয়ে করছে, মিডিয়াকে ব্যবহার করে করছে, দিয়ে থুয়ে করছে।
আর নেটওয়ার্কটা হচ্ছে এই যে বললে একটা নেটওয়ার্ক করে দিয়েছে, তো আমাদের কাছে নেটওয়ার্ক নেই, তো নেটওয়ার্ক তৈরি করতে হচ্ছে। এই যে তুমি নতুন প্রজন্ম বললে, আসলে এটা হচ্ছে একটা জাল বোনা নতুন নেটওয়ার্ক তৈরি করা। সন্ত্রাস করে, খুন করে, মিথ্যা মামলা করে, তুই যত 34 বছর বলছি, আমি তত 15 বছর বলছি, এই 15 বছরে হাজার হাজার মিথ্যা মামলা করে ভয় দেখিয়ে এই লাস্ট মাইল পোস্ট গ্রামে গঞ্জে শহরে বস্তিতে গরিব মানুষ এখানে বাস আছে, এই নেটওয়ার্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই নেটওয়ার্কটা বিল্ড আপ করা হচ্ছে, তবেই রাতের ঘুমকে যাবে। তাহলে কি স্যার এবারে আমরা ধরে নিতে পারি যে 2026 সালে আপনাদের মানে বেশ কিছু এমএলএকে দেখতে পাবো? একদিনে হবে না, কিন্তু একদিন হবেই, এই বিশ্বাসটাই তো বামপন্থা। 2026-এ যদি আপনারা ক্ষমতায় আসেন ধরে নিন, তো কোন 3টে কাজ প্রথম করবেন? ভালো হয়েছে তুমি বলেইছো ধরে নিই। আচ্ছা, আমরা এই জন্য এই আজকে দিন আসবে, 10 লক্ষ টাকা পাবে, 15 লক্ষ টাকা পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এইসব মিথ্যা গাঁজাখুরি জুমলা বলি না। 34 বছর এবার মনে করো, 77 সালে বামফ্রন্ট সরকার এসেছিল, সেই নির্বাচনী প্রচারে আমরা যে কর্মসূচি রেখেছিলাম, 36 দফা কর্মসূচি রেখেছিলাম, এবং 5 বছরের মধ্যে সেই 36 দফার মধ্যে 34 দফা আমরা কার্যকর করে দিয়েছিলাম। আমরা বলেছিলাম ক্লাস 10 পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করব। আমরা 2 বছরের মধ্যে ক্লাস 12 পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করে দিই, যা বলিনি তার থেকে বেশি। আমরা বলেছিলাম, প্রথম কথা বলেছিলাম, যত মিথ্যা মামলা আছে, রাজনৈতিক বন্দী আছে, তার বিনা বিচারে আটক আছে, তাদেরকে মুক্ত করব। আমরা করেছিলাম, এবং অন্য রাজ্যে যেখানে মামলা মোকদ্দমা ছিল সেখানে আমাদের মন্ত্রী গিয়ে কথা বলে মুখ্যমন্ত্রীদের সঙ্গে সেই মামলাগুলো প্রত্যাহার করিয়ে সবাইকে জেলে বাইরে নিয়ে, যারা আমাদের বিরোধী ছিল তাদেরকেও। আমরা বলেছিলাম, গণতন্ত্রে তখন ইমার্জেন্সি ছিল, গণতন্ত্র এখনকার মতো গণতন্ত্র সংকুচিত হয়েছিল, অধিকার ছিল না মানুষের, কথা বলার অধিকার ছিল না। কিশোর কুমারের গান হবে না রেডিওতে সঞ্জয় গান্ধীর কথা শোনেনি বলে। আমরা ডিবেট করতাম, তার গভর্নমেন্ট কলেজে পড়তাম, তো ডিবেটের বিষয় কি হবে, প্রবন্ধ রচনাবলীর বিষয় কি হবে, সেটা রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে অ্যাপ্রুভ করে নিয়ে আসতে হতো। আজকালকার প্রজন্ম জানে না, খবরের কাগজে এডিটোরিয়াল কী হবে, লেখা কী হবে, সেটা গিয়ে ওখানে অ্যাপ্রুভ করে রাইটার্স বিল্ডিং থেকে নিয়ে আসতে হতো। গোটা দেশে তাই ছিল। তো আমরা বলেছিলাম গণতন্ত্রের সম্প্রসারণ, এবং তাই করা হয়েছিল। গণতন্ত্রের সম্প্রসারণ, তখনই পঞ্চায়েতি ব্যবস্থা হলো, তখনই 18 বছর পরে পুরসভার ভোট হলো কলকাতায়, মেয়র ইন কাউন্সিল হলো, বোরো কমিটি হলো, ওয়ার্ড কমিটি হলো, তারপর হচ্ছে তোমার গিয়ে গ্রাম সংসদ হলো। এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। আমরা বলছিলাম কেন্দ্র থেকে রাজ্যের ক্ষমতা রাজ্য বেশি পাবে, আজকে যেটা হয়েছে, যত এখন মমতা এত ফুর্তি টাকা বিলোচ্ছে, তো আমরা দীর্ঘদিন লড়েছি ট্যাক্সের বড় অংশ কেন্দ্রের কাছে থাকতো। আমরা বলেছিলাম যে রাজ্যকে দিতে হবে, গোটা দেশের সব মুখ্যমন্ত্রীদের নিয়ে, বিরোধী দলের মুখ্যমন্ত্রী নিয়ে লড়াই হয়েছিল, রাজ্যের হাতে দিতে হবে। আর রাজ্যকে বলেছিলাম রাজ্যেরটা থাকবে না, রাজ্যের খরচটা আবার 50% পঞ্চায়েত এবং পুরসভার মারফত হবে। জেলা পরিষদ এবং পঞ্চায়েতকে, এটাকে ডিসেন্ট্রালাইজেশন মানে আমার কাছে ক্ষমতা নয়, আমার থেকে তলায় যাওয়া। এখন চিফ সেক্রেটারিকে দিয়ে আমার পাড়া সমাধান করছে, আর তখন আমরা বলেছিলাম পাড়ায় পাড়ায় পঞ্চায়েত হবে, পুরসভা তারা করবে নিজেদের, ওটাকে চুরমার করে দেওয়া হয়েছে। তো এগুলোই নতুন করে বলছি না। তাহলে প্রথম কাজ আমরা করব, যত চুরি জোচ্চুরি হয়েছে, মোদি যাই বলুক শাস্তি দেবে না, নিজের দলে নেবে, আমরা আমাদের দলে নেব না, সব অপরাধীদের আমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত, কেন্দ্রের মন্ত্রী হোক আর রাজ্যের মন্ত্রিসভা হোক, যে চুরি করেছে সেই টাকা আমরা লুটের মাল মানুষের কাছে ফেরত দেব, ওদের শুধু উৎখাত করব না। আমরা এই গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, মানুষের অধিকারকে। আর এই যে এটা যখন করে, হিন্দু মুসলমান, রাজবংশী, উত্তর দক্ষিণ, আদিবাসী তপশিলি, এই নিয়ে ভাগাভাগি করে, ওবিসি নন ওবিসি, আমরা এই ভাগাভাগিটাকে বন্ধ করব, শান্তি ফিরিয়ে আনবো রাজ্যে। আর মেয়েদের নিরাপত্তার প্রশ্নে মেয়েদের স্বাবলম্বী করব, এবং এই নারী নির্যাতন বন্ধ করা হবে, এবং যারা এই ধরনের অপরাধ করে তার অপরাধ করার সুযোগ যাতে না পায়, তার আগে তার হৃৎকম্প হয়, সেরকম ব্যবস্থা করা হবে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা হবে। মিথ্যে কেসের কথা বললেন, এখনও তো প্রচুর কেস, প্রচুর লোকের নামে এলাকায়, বিশেষ করে বিরোধীদের নামে প্রচুর কেস। আমরা 3টে কাজ করব, শুধু এই কেসগুলো উইথড্র নয়, এই মিথ্যে কেসগুলো উইথড্র করা হবে, বিনা বিচারে যারা আটকে আছে, বিনা কারণে যারা আটকে আছে তাদেরকে মুক্ত দেওয়া হবে। 2, যারা এই কেসগুলো করেছে, আজকের অফিসাররা বা রিটায়ার্ড যদি হয়ে গিয়ে থাকে, সে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সই করেছে, যে কোনো কারণ করেছে,
তার বিরুদ্ধে একটা কমিশন হবে, তাদের বিরুদ্ধে এক্সপিরিয়েন্স বিচারপতি, প্রাক্তন পুলিশ অফিসার এবং সমাজকর্মী, মানবাধিকার কর্মীকে নিয়ে 3 ম্যান কমিশন হবে, যারা এই সমস্ত কেসগুলো খতিয়ে দেখবে এবং তাদের পেনশন থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কারণ অনেক যৌবনের তো জীবন নষ্ট হয়েছে, জীবনটা মিথ্যা মামলায় যারা ভুগছে, তাহলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, সরকার দেবে না। যাদের কারণে এই মিথ্যা মামলা হয়েছে এবং অযথা তাদেরকে ধরে নিয়ে গেছে, কাউকে টেরোরিস্ট বলেছে, কাউকে খুনি বলেছে, তারা শুধু বেকসুর খালাস হবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর তৃতীয় হচ্ছে যে এমন একটা ব্যবস্থা করা হবে যে পুলিশ চাইলেই নতুন করে মামলা রুজু করতে পারবে না, তার একটা ফিল্টার অ্যারেঞ্জমেন্ট থাকবে, তার ভিত্তি থাকবে, কী ভিত্তিতে সে মামলা করছে। এই অভয়াকাণ্ড, আজকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এত দুর্নীতি মানে সব দেখা যাচ্ছে এবং বাই প্রুফও কিছুটা, সেখানে আপনারা মানে কেন এইগুলোকে নিয়ে বেশি করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছেন না? আচ্ছা, আন্দোলনে ঝাঁপানো হলো বলে, আন্দোলন চলছে বলে এখনও যে ডাক্তাররা জুনিয়র হোক, সিনিয়র হোক, সার্ভিস ডক্টরস হোক, প্রতিদিন থানায় তাকে মিথ্যা মামলা করে দিয়ে ডাকছে। এই মীনাক্ষীরা সব ডেড বডি আটকে ছিল বলে, পোস্টমর্টম সেকেন্ড টাইম হোক বলে চেয়েছিল বলে তাদেরকে কী করেছিল, থানা ডাকছিল না, বারবার মিথ্যা মামলা করেনি, এখনও জামিন হচ্ছে, বেকসুর খালাস হচ্ছে, কারণ তা নাহলে মামলা খারিজ করা হচ্ছে, তার জন্য লড়াই হচ্ছে। আর রাস্তায় আন্দোলন হচ্ছে, যতবার বউবাজার পুলিশ ডাকছে, লালবাজার ডাকছে, আইনজীবী, ডাক্তার, অভয়া মঞ্চ, সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ এখানে গিয়ে জড়ো হচ্ছে। আন্দোলন হচ্ছে তা নয়, আইনি পথেও লড়াই হচ্ছে, কোর্টে প্রতিদিন কানমলা খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও গিয়ে একটা ঠেকে যাচ্ছে। অভয়ের মা বাবা বিজেপির কত ধরাধরি করলো, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, দেখা করে, রাষ্ট্রপতি, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, দেখা করলেন, হোম মিনিস্টার এটুকু অভিযোগ শুনতে চাইলেন না, মমতার বিরুদ্ধে অভিযোগ শুনতে চাইলেন না। তাহলে হচ্ছে সৈয়া ভাই কোতোয়াল, হ্যাঁ, ডর কায়, কোতোয়াল যদি আমার সৈয়া হয় তাহলে আমার ভয় নেই। তাহলে দিল্লিতে বসে যে কোতোয়াল আছে, তার সঙ্গে নবান্নর একটা ব্যবস্থা আছে বলেই তারা এত ডেয়ার ডেভিল হয়েছে যে এত আন্দোলন, এত মানুষ নামছে, তা হবে না। তাই যারা ভরসা করেছিলেন 56 ইঞ্চি করে দেবে, তা না করে এই মানুষকে টেনে হিঁচড়ে নামাতে হবে, 14 তলা থেকে নিচে নামাবে। আগে মানুষ নিজে ঘর থেকে বাইরে বেরোবে, নামবে এবং 14 তলা থেকে টেনে হিঁচড়ে নামাবে, কারণ এটা অন্য কেউ ইডি সিবিআই নামাবে না। আচ্ছা, একটা কথা বলুন যে আজকে আপনারা বলছেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গাঁটছড়া বাঁধা আছে। আমি গাঁটছড়া বলিনি, না আপনি বলেননি, আপনার আমি সাইয়া বলেছি। গান ছিল, কৈলাসকে একটা গান ছিল না, সাইয়া সাইয়া সাইয়া। তো সেইখানে জানতে ইচ্ছে করাই যে আজকে দিল্লিতে আপনারা তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটে আছেন, অথচ এখানে আপনারা তৃণমূলের বিরোধী। পাবলিক তো আপনাদেরকে মানে আপনাদেরকেও ভরসা করতে পারছে না, কি করে আপনাদেরকে যাবে? এটা ঠিক নয়। প্রথম কথা হচ্ছে, আমি 3-4টে বিষয় বলবো। একটা বিষয় হচ্ছে, ভারত একটা যুক্তরাষ্ট্রীয় ইউনিয়ন অফ স্টেটস, তাহলে ইউনিয়ন গভর্নমেন্টের যে অমিশনস, কমিশনস, কারাপশানস, মিথ্যাচার, ধোকা, কৃষকদের ক্ষেত্রে যেটা হলো, এই ভোট চুরি যেটা হচ্ছে, পার্লামেন্টের মধ্যে যা হচ্ছে, সেখানে একটা পার্লামেন্টারি ঐক্যবদ্ধভাবে সরকারকে বিততে হয়। তাহলে আমরা বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে মোকাবিলা করার জন্য এই যে বৃহত্তর ঐক্য হবে, তার আমরা অংশ। এবার কারা আসবে কারা আসবে না, এই যে বিজেডি, বিএসআর, আচ্ছা তৃণমূল কখনো যায় কখনো যায় না, এই উপরাষ্ট্রপতি ভোটে কে ভোট দিল কে ভোট দিল না এখনও তুই বুঝতে পারবে না। এই যে পাটনায় এত আন্দোলন হলো, মিছিল হলো, সবাই শেষে গেল, সব নেতারা গেল, আমাদের পার্টির নেতারা গেল, তো তৃণমূল ইউসুফ পাঠানকে পাঠালো। সবাই জানে ইউসুফ হচ্ছে নন স্টার্টার, আমাদের তৃণমূলের তো নেতা নয়। আগে হলে তো ডিরেক্টকে পাঠাতো, কাগজে কত মিডিয়া বাড়ালো, তাহলে কে কার সঙ্গে আছে এটা খেয়াল রেখো। তুমি বলে দিলে যে সবাই একসঙ্গে লড়াই করছেন, এবং বরঞ্চ ইন্ডিয়া ব্লকে তৃণমূল কখনো ঢোকে, কখনো বেরোয়, কখনো আসে, কখনো যায়, এক ঝাঁপির মধ্যে থাকে। ওয়েস্ট বেঙ্গল আমরা কী বলেছি, এখানে ইন্ডিয়া ব্লক নামে হচ্ছে, কী হয়েছে ইন্ডিয়া ব্লকের নামে? এটা কংগ্রেসও মেনেছে, আমরাও মেনেছি, বামফ্রন্টও লড়ছে, কংগ্রেসও নিজের মতো লড়ছে। তাহলে এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই হচ্ছে। তোমাকে দেখতে হবে এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়ার কোনো খামতি কার আছে, বিজেপির আছে না লেফট ফ্রন্টের আছে, সেটা দেখতে হবে। সেটা আমরা সবসময় পাবলিক স্ক্রুটিনি করবে।
এখানে বলছো বিরোধী দল বিজেপি, বিরোধী দল বিজেপি, শুভেন্দু একটু দৌড়ঝাঁপ করছে, তো কোথায় বিজেপি দল অ্যাসেম্বলির মধ্যে, অ্যাসেম্বলির বাইরে, রাস্তাঘাটে কোথায় লড়াই করছে? এইসব যে ইস্যুগুলো বলছো, অবহেলা বললে, অন্যান্য কাণ্ড বললে, দুর্নীতি বললে, লড়ছে না, আমরাই লড়ছি। এক। দুই হচ্ছে তৃণমূল, দেখো তুমি এখান থেকে ট্রেন যায় কলকাতা থেকে দিল্লি পর্যন্ত, কত লোক ওঠে, তুই বললে আপনি সেই ট্রেনে উঠলেন যে ট্রেনে অমুক উঠেছিল, তমুকু উঠেছিল, সেও ছিল, তুই সবার টিকিট চেক করে দেখো, টিকিট চেকার দেখে। আচ্ছা, সবাই কি দিল্লি যাওয়ার জন্য ওঠে? কেউ বিহারে নামতে পারে, কেউ ইউপিতে নামতে পারে। তো তুমি স্টার্টিং পয়েন্টে দেখছো কেন? তুমি এন্ড পয়েন্ট দেখো কার কী লক্ষ্য আছে। তাহলে গোটা দেশে ইউনিয়ন অফ স্টেটসে কিছু লোক যুক্ত হচ্ছে, কিছু লোক যুক্ত হচ্ছে না, কিন্তু কে কী মতলবে যুক্ত হচ্ছে, কত দূর যাবে, সেটা ইন কোর্স অফ টাইম বলবে, রাজনীতি বলবে। তো স্টার্টিং পয়েন্টে তো তুমি হাওড়া স্টেশনে কে কোথায় না, আপনি দিল্লি যাচ্ছেন, আপনি নেমে যান, তা তো হবে না। তাহলে কি আমরা এবারেই কি ধরতে পারি যে আপনারা কংগ্রেসের সঙ্গে মার্চ করে আবার এই বিধানসভা? মার্চ হবে না, এটাকে বলে, দেখো একটা হচ্ছে হালকা চালেই বলি, এত সিরিয়াস কথা হচ্ছে, পালাক পনির হয় দেখেছো নর্থ এতে, তাতে কি হয় তোমার গিয়ে ধনে শাক, কাঁচা লঙ্কা, পালং শাক সব মিক্সিতে দিয়ে এমন বাটে, সব তুমি একটা পেস্ট হয়ে যায়। আমাদের এখানে শাক রান্না হয় কীরকম, একটু আলাদা আলাদা। যদি লাউ শাক চিংড়ি হয়, বা তোমার গিয়ে কচুর লতির সঙ্গে চিংড়ি হয়, তুমি চিংড়িকে আলাদা এবং শাককে আলাদা করে আইডেন্টিফাই করতে পারো। আরও ভালো হচ্ছে স্যালাড বোল, চাটনি হচ্ছে একদম সব মিশে, হ্যাঁ। কিন্তু আমাদের এখানে যখন স্যালাড খাই আমরা, পেঁয়াজ, গাজর, শসা, কাঁচা লঙ্কা, লেবু, টমেটো সব ডিস্টিংটিভলি থাকে, সব মিলে মার্জ হয় না। তাহলে এই যে আসন সমঝোতা মানে হচ্ছে সবার নিজস্ব অস্তিত্ব থাকবে, ডিস্টিংটিভলি নিজের রাজ্যই থাকবে, কিন্তু আবার একসঙ্গে পেশ হবে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে জানেন, যে আপনারা সবাই মিলে ঝগড়া করতে গেলেন, অথচ মাঝখান থেকে যাকে নিয়ে ঝগড়া করতে যাচ্ছেন তিনি কিন্তু একদম মহান হয়ে আবার সেই আসনে বসে পড়লেন। প্রথমত রাজনীতিতে ঝগড়া নয়, এটা এই 15 বছর এটা উপকার হয়েছে যে মমতা ব্যানার্জি এটা বুঝিয়ে দিয়েছে, এটা কলতলার ঝগড়া। হ্যাঁ, রাজনীতি হচ্ছে নীতিগত একটা আদর্শ নিয়ে, একটা লক্ষ্য নিয়ে একটা সংগ্রাম, ঠিক আছে, বামপন্থী হিসেবে বোঝে। এবং সেখানে যদি নীতি না থাকে অথচ রাজনীতি থাকে, তাহলে খাও কামাও নিয়ে ঝগড়া হবে, কামাও হবে। এই যে তুই বললে একটু আগে, শুভেন্দু বলেছে যদি বিজেপিকে ভোট না দেন তাহলে তৃণমূলকে ভোট দিন, তা মানে হচ্ছে যে তোমার গিয়ে ঝগড়া তাহলে কী নিয়ে, নীতিগত কোনো প্রশ্নে না, খাও কামাও নিয়ে, বালির ভাগ কে কতটা নেবে। চিটফান্ডের চুরি হয়েছে, নারদের ঘুষ হয়েছে, কিন্তু কাকে ধরবে আর কাকে ধরবে না, কে সরকার রাজসাক্ষী হবে আর কে অপরাধী হবে, তার রাজ্যকে বাঁচানোর লড়াই নয়, মানুষকে বাঁচানোর লড়াই নয়, নিজেকে বাঁচানোর লড়াই। আর তখনই হয়েছে ঝগড়া, তখনই একে অপরকে গালাগাল দিতে হবে, ও দিদি, ও দিদি বলে মোদি চিৎকার করবে, মমতা বলবে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, এগুলো শোলের ডায়লগ। তারপর আবার সবাই গ্রিন রুমে একসঙ্গে গিয়ে সব বিড়ি খায়, বুঝেছ। যাত্রায় কেউ সেনাপতি হয়, কেউ রাজা হয়, কেউ রানী হয়, হ্যাঁ, রামলীলা যেরকম হয়, কেউ হনুমান সাজে, কেউ লক্ষণ সাজে, কেউ রাবণ সাজে, কিন্তু আসলে সবাই একই যাত্রাবাড়ির লোক। তোমার কাছে পেশ হচ্ছে মনে হচ্ছে একটা লঙ্কা কাণ্ড হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ওটা রাজনীতি নয়। আর যদি রাজনীতি হয় তাহলে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জ্যোতি বসুর মধ্যে বিশাল লড়াই ছিল, রাজনৈতিক লড়াই ছিল, তো ব্যক্তিগত স্তরে কখনো এই কুকুর বেড়ালের মতো ঝগড়া হয়েছে, গালাগাল হয়েছে, মিউচুয়াল অ্যাপ্রিসিয়েশন হয়েছে। বিধান রায় এবং জ্যোতি বসু মিউচুয়াল অ্যাপ্রিসিয়েশন ছিল। এইটা হচ্ছে কারণ তার পথ নিয়ে তার লড়াই। আর সেখানে রামকৃষ্ণ ভাষায় যদি বলা হয় যত মত তত পথ, দ্যাট ইজ ডেমোক্রেসি, সেটা তুমি মেনে নাও, তাহলে তোমার পথ নিয়ে আমার পথ নিয়ে ঝগড়া হবে না, মেনে নিতে হবে আমি এই পথে যেতে চাইছি লক্ষ্যে, তুমি ওই পথে যেতে চাইছো। अपने अपने धर्म का मत मचाओ शोर, रास्ते सब जाते हैं एक ही घर की ओर। রাস্তা আলাদা আলাদা, যদি লক্ষ্য এক থাকে, ধর্মদায়ী যারা ধর্ম বিশ্বাসী তারা কিন্তু দাঙ্গা লাগায় না, গুন্ডা বদমাইশ মস্তান রাজনীতিবিদ রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগায়, কারণ সে ওই রাস্তাকে নিয়েই একে অপরের ঝগড়া করে। আর যার মুখ্য মুক্তি স্বর্গ জান্নাত এসব নিয়ে ভাবনা, তার তো সে নাম আলাদা কিন্তু যে লক্ষ্য তার একই আছে,
আচ্ছা, 2026 সালে তৃণমূল বলে বেড়াচ্ছে যে আমরা তো গতবারের চেয়েও বেশি সিট পাবো এবং আমরাই আসছি। একদম দেখবে গত কয়েক বছর ধরে অমিত শাহ এবং মমতা, আইপ্যাক, প্রশান্ত কিশোর, এরা সব আগে থেকে হিসেব করে বলে দেয় এত আসন পাবো, কত আসন পাবো। তোমরা বলে একদম একদম লক্ষ্য স্থির করেছে এবং এত আসন পাবে বলে। তো তার এবার আমি বলি, ভোট হয়ে আসন পাওয়া হয় না আগে আসনের অঙ্কটা রেজাল্টটা মিলিয়ে নিয়ে আর তারপরে ভোট করা হয় বা গণনা করা হয়? এই জন্য ভোট চোর কেন বলা হচ্ছে? নির্বাচনের দুর্নীতি, ভোটার লিস্ট, SIR এসব নিয়ে এত হয়েছে কেন হচ্ছে? কারণ সরল অঙ্কটাকে ধাপে ধাপে অঙ্ক করে করে উত্তরে যাওয়া যায়। আর তুমি যদি চালাক হও, পেছনের পাতায় উত্তর লেখা আছে, আগে উত্তরটা লিখে তারপর ধাপে ধাপে রিভার্স ইঞ্জিনিয়ারিং করো। তাহলে এখানেই হচ্ছে তোমার গিয়ে তাহলে ভোটের স্যাংটিটি নষ্ট হয়ে গেছে। কি করে জানছে? তাহলে যে যন্ত্র দিয়ে ভোটটা হচ্ছে, যে প্রশাসনিক যে যন্ত্র আছে, সেখানে তারা কম্প্রোমাইজ হয়েছে কোথাও না কোথাও, সে অঙ্ক মিলিয়ে দেবে। এটাই তো বড় করাপশন। তখন ওএমআর সিট মিলবে না। কিন্তু আজ পর্যন্ত ভোটের কত ভোট পোল হলো, কত লোক ভোট বেরোলো তার হিসেব দিতে পারেনি, দিতে পারে না ইলেকশন কমিশন। পঞ্চায়েত মেলাতে পারেনি মোট ভোট কত, ভোট কত পোল হয়েছে আর গণনা কত বেরিয়েছে। দেখা যাচ্ছে গণনা যার দলগুলোকে ভাগ করে দিয়েছে সেটা মোট ভোটের থেকে বেশি হয়ে গেছে। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে আপনি ঠিক কোন জায়গায় রাখবেন? আমি কোন জায়গায় রাখবো? প্রধানমন্ত্রী জায়গা আছেন, কিন্তু এটা ওরা RSS আগে বলেছিল, বিজেপি বলেছিল 75 বছর হয়ে গেলে বাগদর্শক মণ্ডলী চলে যায়। এখন বিজেপির মধ্যে একটা ধামাসান হচ্ছে, ওই জন্য ওরা নিজের এমন প্রধানমন্ত্রী করেছে যে বিজেপি দল তার সভাপতি ঠিক করতে পারছে না। গত 80 সালে বিজেপি তৈরি হয়েছে, তারপর থেকে প্রত্যেক বছর দেখবে ডিসেম্বরে ওদের মেয়াদ শেষের আগে থেকেই ওদের সভাপতি ঠিক হয়ে যায়, তারপর তাকে নিয়ে প্রচার করে আর কি। ঠিক আছে, প্রেসিডেন্ট ডেজিগনেট হয়ে যায়। এ করতে পারছে না, কারণ প্রধানমন্ত্রী এই ক্ষমতা ছিল প্রধানমন্ত্রী হয়ে যে তিনি গুজরাট থেকে অমিত শাহকে নিয়ে এসে সভাপতি করে দিলেন, তার নাড্ডা করলেন। আর এখন তিনি যাতে থেকে যান 75 বছর পরে, মোহন ভাগবতের সঙ্গে কম্প্রোমাইজ করেছেন। আজকে মোহন ভাগবত তার প্রশংসা করেছে, কদিন আগে অন্যরকম করছিল। তাহলে RSS প্রধানমন্ত্রীর কাছে সারেন্ডার করবে না প্রধানমন্ত্রী RSSের কাছে সারেন্ডার করবেন? এই প্রধানমন্ত্রীকে এইভাবে দেখতে হবে। কিন্তু সংবিধান অনুযায়ী ছিল আসলে দেশের সার্বভৌমত্বের কাছে প্রধানমন্ত্রী সারেন্ডার করবেন, সংসদের নেতৃত্ব দেবেন। সেখানে হয়নি। এখানে সংসদ ইমমেটেরিয়াল হয়ে গেছে, বিজেপি দলও ইমমেটেরিয়াল হয়ে গেছে। RSS যেমনটা চালাবে তেমনটা চলবে। ওরা 75 বছর পরেও মোদিকে দিয়ে রাখে, একটা আন্ডারটেকিং নিয়ে নেবে, ইহা করিবে না, উনি সে মতোই করবেন। তাহলে আসলে বিপদটা হচ্ছে আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের। আচ্ছা, একটা জিনিস জানতে চাই যে সিঙ্গুর এবং নন্দীগ্রাম এখনও তো আপনারা আত্মবিশ্লেষণ করেন, এই জায়গায় আত্মবিশ্লেষণ করে কি পেয়েছেন যে এই জায়গাটা আপনারা কেন মার খেলেন? আমরা এখনও আত্মবিশ্লেষণ করছি না, 11-র পরে আমরা আত্মবিশ্লেষণ করেছি। বুদ্ধদেব ভট্টাচার্য ড্রাফট করে দিয়েছেন, একটা বইও লেখা হয়েছে পার্টির তরফ থেকে। আমাদের পার্টি সেন্ট্রাল কমিটি 2011 নির্বাচনে পরাজয়ের পরে আমরা 4 মাসের মধ্যে বিজয়ওয়াড়ায় আমরা বিশেষ অধিবেশন করে কেন্দ্রীয় কমিটির বৈঠক করে আমরা সেখানে বিশ্লেষণ করেছি। এবং তারপরে আমাদের পার্টি রাজ্য সম্মেলনে আলোচনা হয়েছে, তারপর দলিল বেরিয়েছে এবং সেটা এখন ওয়েল এস্টাবলিশড। আমরা তার কাছ থেকে বিশ্লেষণ করি কেন, তার থেকে শিক্ষা নিতে হয় এবং যেটা ভুল ত্রুটি সেটাকে শোধরাতে হয়, আর যেটা শক্তি আছে সেটাকে আরও বেশি করে পোক্ত করতে হয়। তো এটা নতুন আর কিছু নয়, সেখানে এটা নন্দী বা সিঙ্গুর নয়। এটা হচ্ছে আমরা যে কৃষিকে সংহত করে, কৃষি সাফল্যকে সংহত করে শিল্প গড়ে তুলব, এই যে তত্ত্ব, সে তো শিলমোহর দিয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গ বাঁচবে না। এই যে এত পরিযায়ী শ্রমিক হচ্ছে, কাজ পাচ্ছে না, কৃষকের ঘরের ছেলেমেয়েরা বাড়তি শ্রম কোথায় যাবে? জমি তার অতটা নেই আমাদের। সেখানে দাঁড়িয়ে আমাদের খাদ্যে যেমন স্বয়ম্বর থাকতে হবে, কৃষিকে উন্নয়ন করতে হবে, 1 ফসলিকে 2 ফসলি 3 ফসলি আমরা করেছি, ক্রপ ডাইভার্সিফিকেশন করতে হবে, সেটা যেমন ঠিক, আবার শিল্প কারখানাও করতে হবে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে কতগুলো ব্যুরোক্রেটিক অ্যাঙ্গেল হয়েছে, কতগুলো সিদ্ধান্ত দ্রুত নেওয়ার জন্য অনেক আগোপিছু যেগুলো সাবধানতা অবলম্বন করেছিল সেটা হয়নি। আর তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে আমাদের যে গণসংগঠন, শ্রেণী সংগঠন, শ্রমিক কৃষক সংগঠন, তাকে নিয়ে মানুষের সঙ্গে যে সংযোগ তৈরি করার কথা ছিল সেই সংযোগটা তৈরি হয়নি। নিচের তলা থেকে লোকে মনে করেছে কতগুলো অফিসার, কতগুলো মন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো কমিউনিস্ট পার্টিতে এই বিচ্ছিন্নতা কাটাতে হয়।
প্রশাসন চালাতে গেলেও কিন্তু মানুষকে অ্যাকাউন্ট ফর করতে হয়। সেগুলোকে আমরা আমাদের 3টে ভাগ আমরা করেছি। এক হচ্ছে প্রশাসনিক ব্যাপারে আমাদের কোথায় কি ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, সেটা ঠিক করেছি আমরা। দ্বিতীয় হচ্ছে এই যে বললে আপনারা ফিরে আসলে কী করবেন, প্রথমত ওই প্রশাসনিক ভুলগুলো করা হবে না, ভুলগুলো আমরা স্বীকার করেছি, কমিউনিস্টরা স্বীকার করে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে কতগুলো ভুল হয়েছে সেটাকে আমরা শুধরেছি, সেটা আমাদের সঙ্গে হাতে আছে এবং সেটা রিপিট করা হবে না। আর একটা হচ্ছে সাংগঠনিকভাবে কিছু ভুল ত্রুটি হয়েছে, সেটাকে কন্টিনিউয়াসলি দেখবে আমরা মনিটর করছি। এবং এই যে তোমার নতুন প্রজন্ম সবটা হচ্ছে তাই, এই যে আমরা বয়স বেঁধে দিয়েছি, এই যে আমরা একটা অংশের নতুন নেতা তৈরি করেছি, সংগঠনগুলোকে স্ট্রিমলাইন করেছি। দেখবে এখন প্রতিদিন বিভিন্ন সংগঠনের সম্মেলন হচ্ছে, লিডারশিপের রিনিউয়াল হচ্ছে, নিচে থেকে ওপর পর্যন্ত আমরা সাংগঠনিক যে দুর্বলতা আছে সেগুলো কাটানোর চেষ্টা করছি। বুথ ভিত্তিক সংগঠন গড়ে তোলার চেষ্টা করছি। যে নেটওয়ার্কটাকে ভেঙে দিয়েছে, যে ইমেজকে টার্নিশ করেছে, যে পারসেপশনটাকে বদলে দিয়েছে, সেটাকে আমরা আবার এই যে লেফট ইকোসিস্টেম, বাম পরিমণ্ডলকে মমতা ব্যানার্জি আর আরএসএস শেষ করেছে, সেখানে আমরা এই বাম পরিমণ্ডলকে ফিরিয়ে আনার জন্য বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলছি। এটা শুধু বাম ফ্রন্ট নয়, যারা ব্যক্তি হিসেবে বামপন্থী কিন্তু কোনো দলে নেই, যারা বামপন্থী দল করে, গোষ্ঠী করে কিন্তু বাম ফ্রন্টে নেই, এমন লোকজনকেও আমরা জড়ো করছি এবং এই বৃহত্তর বাম ঐক্য গড়ে উঠছে, যাতে বাংলার যে পুনর্জাগরণ সেটা সম্ভব একমাত্র বামপন্থার পুনরুত্থানের মধ্য দিয়ে। সেই বামপন্থার পুনরুত্থান আমরা তৈরি করার চেষ্টা করছি। 15 বছরের মমতা ব্যানার্জির সরকারের কোনো একটা ভালো কাজ যেটা আপনাকে ভালো লেগেছে, এই কাজটা আমরা থাকলেও করতাম? প্রথম কাজ হচ্ছে যে ভালো যদি বলো, সেটা হচ্ছে নবান্ন আমরা তৈরি করেছিলাম। হ্যাঁ, সে তো বিল্ডিংটা তৈরি হয়েছিল, হ্যাঁ, সেটাকে অনেক সাজিয়ে গুছিয়ে স্টুডিও লাইক একটা অ্যাপার্টমেন্টের মতো করে, ওটা তো সম্ভবত অন্য কিছুর অফিস তিনি করেছেন। ওইটা স্বদেশ দা যখন হাওড়ার মেয়র এবং তারপর হচ্ছে HIT চেয়ারম্যান ছিলেন এবং হাওড়ার MP ছিলেন, আমি কলকাতার MP ছিলাম এবং ম্যানেজ ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম। আমরা দিল্লিতে তখন হচ্ছে টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড পাওয়া যেত। আমরা বলেছিলাম যে দর্জি শিল্প, জরি শিল্প, এই যে মংলা হাট হয়, তো এখানে আমাকে সর্বরী ভট্টাচার্যের মতো যারা ডিজাইনার্স তারা বলেছিলেন, আইডিয়া দিয়েছিলেন যে আমরা ভালো কাজ করাতে হলে এই দক্ষ কারিগরদের জন্য আমাদের বাঁকড়ায় যেতে হয়, মেটিয়াপুরিজে সন্তোষপুরে যেতে হয়। তো একটা ছাদের তলায় যদি নিয়ে আসা যায় ওস্তাদ কারিগর মিস্ত্রি আর একদম ডিজাইনারের শোরুম যেখানে বিক্রি হবে, তাহলে ইম্পোর্টাররা আসবে, তারা ওইখানে এসে দেখবে, তারপর অর্ডার দেবে, আমরা ডিজাইন করব, ছেলেমেয়েরা ট্রেন্ড হবে এবং ওদের ঘরের ছেলেমেয়েরাই, এবং তারপর ওরাই ওখানে প্রোডাকশান করবে এবং ওখানে প্রোডাকশান লাইনও তৈরি হবে। তারা 14 তলায় একটা ছাদের তলায়, এরকম অন্যান্য দেশে আছে, এটাকে বলে ভার্টিক্যাল, এক একটা ফ্লোরে এক একটা কাজ হবে এবং সেখান থেকে প্রোডাকশান লাইন একদিক থেকে কাপড় ঢুকবে আর একদিক থেকে এক্সপোর্ট হওয়ার জন্য প্রোডাকশান হয়ে বেরিয়ে যাবে। যেমন গয়নার জন্য আমরা করেছি, এটা কোনো স্বপ্ন নয়। সোমনাথ চ্যাটার্জি যখন MP ছিলেন এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনে ছিলেন, তখন একটা সল্টলেকে গয়নার জন্য এটা একটা এরকম ভার্টিক্যাল বিল্ডিং করে এক্সপোর্ট কোয়ালিটির গয়না তৈরি হবে তার ব্যবস্থা করেছিলেন। আচ্ছা স্যার, এবারে লাস্ট আমরা আসছি একটা র্যাপিড ফায়ার যাকে বলো সেগুলো। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমি ছাত্রাবস্থার পর থেকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান কোনো ক্লাবেরই খেলা দেখতে যাই না, কারণ আমরা মনে করি ফুটবল বাংলার উন্নত করার বদলে এই 3টে দলের দলাদলি আসলে ফুটবলটার পীঠস্থানকে ক্ষতি নয়। আমি যখন কলেজে পড়ি তখন হচ্ছে আমার কলেজের যিনি ক্যাশিয়ার ছিলেন তিনি এরিয়ানের কর্মকর্তা ছিলেন, তো তার বিনিময়ে আমি কি করতাম, মেম্বারশিপের কার্ড করে দিয়েছিলেন। তো আমি সেইটা নিয়ে ফুটবল দেখতাম, আমি খুব ফুটবল খেলতাম, ভালোবাসতাম, কলেজ ফুটবল খেলতাম। আমি ইনফ্যাক্ট 2011 পর্যন্ত আমি ব্রিগেডের মাঠে গিয়ে ফুটবল বাচ্চাদের সঙ্গে খেলেছি, 2011 পর্যন্ত। তারপর আমাকে একজন বলেছে এই পরিবর্তিত পরিস্থিতিতে, তখন আমাদের মর্নিং ওয়াক কয়েকজনকে খুন করেছে কোথায় কোথায়, বার্নপুরে অন্যান্য জায়গায়। তো একজন DIG স্তরের পুলিশ অফিসার বললেন যে আপনি স্যার, ওরা সকালে ওরা অত মাঠে যেত, যে আপনি এরকম মাঠে আর যাবেন না সকালে, পরিবেশটা এরকম নেই ভালো। তার জন্য না, কিন্তু আর ব্যস্ততা বেড়ে গেল। তো যাকে, তো আমি তখন ওই এরিয়ানের গ্যালারিতে গিয়ে খেলা দেখতাম, যে বড় বড় খেলাগুলো হতো তখন। তো ওয়ারির সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা ছিল এবং এরিয়ান হচ্ছে ইস্টবেঙ্গলের মাঠেই একটা গ্যালারি। তো আমি তো যাই না, আমার বন্ধুকে নিয়ে চল কার্ড নিয়ে আছে, আমরা গেছি, খেলা দেখছি, খুব ভালো খেলা ছিল। উত্তম বলে একজন, আমি নাম ভুলবো না, একটা খেলোয়াড় ছিল ওয়ারির,
সে ইস্টবেঙ্গল এগেনস্টে খেলতে খেলতে খুব ভালো ড্রিবলিং করে নিজে তৈরি করলো খেলাটা এবং একদম সাইড দিয়ে নিয়ে গিয়ে গোল দিয়ে দিল। যেই গোল হয়ে গেল আমার খুব ন্যাচারাল, আমি গোল বলে চিৎকার করেছি গোল দেখে। আমার বন্ধু আমাকে বলছে, তুই মাথা নিচু কর, চোপ তো চাঁটা মেরে তোর মাথায় সব চুল তুলে দেবে। কেন? আমি দেখছি গোটা স্টেডিয়াম পিন ড্রপ সাইলেন্ট, কারণ ইস্ট বেঙ্গলের সাপোর্টার সবাই গোল খেয়ে গেছে, দুঃখ হয়েছে। আর আমার গ্যালারির চারপাশে লোকজন দেখছে এই আওয়াজটা কোত্থেকে এলো আর কি। আমাকে আমার বন্ধু বাধ্য করলো, ওই তখন কাঠের গ্যালারি তো, ফাঁক দিয়ে নিচে নামিয়ে দিল। নাম, আমার তো নিজেকে খুব ছোট মনে হলো যে একটা খেলা আমি চাই না, তা আমি চলে যাচ্ছি। ও না না না, বাকিরা যা বুঝেছে। তো আমি আবার উঠে আবার এসে বসলাম। সবাই আমাকে তাকাচ্ছে আর চোখে, খেলা শেষে তাহলে দেখে নেবে এরকম কিছু ভাব আর কি। তো আমি তারপরে ওরা উত্তম একটু পরে আমাদের গোল লাইনে, আমাদের সাইড লাইনের দিকে এলো এবং এই গ্যালারি থেকেই, এটা ইন্ডিয়ানের গ্যালারি কিন্তু আসলে ইস্ট বেঙ্গল সাপোর্টার হয়ে গেছে, একটা ইট পড়লো, ওর মাথা ফেটে গেল, মাঠ থেকে বাইরে চলে গেল, কিছুদিন পরে মরে গেল। উঠতি খেলবার এই ক্লাবের প্রতি ভালোবাসায় ফুটবলের প্রতি ভালোবাসা থাকলো না। আমি সেদিন থেকে কলকাতা মাঠে আর কোনোদিন ফুটবল খেলতে দেখতে যাইনি। এমনকি আমি মন্ত্রী হয়েছি, ইস্টবেঙ্গল মোহনবাগানের ফাইনাল বলেছে, আইএফএর শিল্ডে ফাইনাল আপনি প্রাইজেশন দেবেন। আমি বলেছি আমি খেলার শেষের দিকে যাব, 5 মিনিট আগে বলবে, আমি ক্লাব বসে থাকবো সল্টলেক স্টেডিয়ামে, যখন খেলা শেষ হয়ে যাবে আমি কি প্রাইজ দিয়ে দেবো। ময়দানের যে গল্পটা বললেন, এটা কবেকার ঘটনা? খুব সম্ভব হচ্ছে 76 কি 77, কারণ কলেজে পড়তাম বলে বললাম, আমি কলেজে 75 থেকে 77 ছিলাম। ফুটবল না ক্রিকেট? ক্রিকেট না, ফুটবল। বুদ্ধদেব না জ্যোতি বসু? এর কম্প্যারিজন হয় না। তুমি তো বলছো তোমার প্রাইমারি স্কুলে কে ভালো টিচার ছিলেন আর সেকেন্ডারি স্কুলে কে টিচার ছিলেন। সেকেন্ডারি টিচার এবং প্রাইমারি টিচারের মধ্যে কম্প্যারিটার করি না, তখনকার যারা ছিল তাদের মধ্যে বলতে পারি। তাহলে জ্যোতি বসু সর্বকালীন এবং বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজস্ব সময় এবং আজকের সময়ের জন্য অনেক বেশি আদর্শ। মোদি না মমতা, নেতা হিসেবে কাকে এগিয়ে রাখবেন? গুয়ের এপিট ওপিট। রাজনীতিবিদ না হলে কি হতেন? শিক্ষক। আপনার আইডল কি? কোন দিক থেকে? আলাদা আলাদা, সাহিত্যের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, খেলার দিক থেকে, রাজনীতির দিক থেকে, প্রশাসনের দিক থেকে, যেরকম বলবে, মিলিটারির দিক থেকে, যেমন যেটা বলবে। রাজনীতির দিক থেকে যদি বলি, রাজনীতি হরেকৃষ্ণ কুমার। আর খেলার দিক থেকে যদি বলি, মোহাম্মদ আলী ক্লে। আর প্রশাসনের দিক থেকে জ্যোতি বসু। পেলে না মারাদোনা? আমার সময় পেলে, আমাদের জেনারেশনটা আলাদা ছিল তো, পেলে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।